দুজনের দুরকম কথায় আকাশযানটা মজার ব্যবহার করতে লাগলো। যেই একজন বলে ফিরে যাই, অমনি সেটা উপরে উঠতে শুরু করে, আর যেই অন্যজন বলে নিচে নামবো, অমনি আকাশযানটা আপনি আপনি নেমে যায়। আবার একবার অনেকখানি নিচে নেমে এসে দীপু সেই মানুষ পাখিগুলোর মুখ দেখতে পেল। তার মধ্যে একটি মুখ তার খুব চেনা, তাদের সেই ভূগোল টিচার জ্যোতিপ্রকাশ বাবু। দীপু চেঁচিয়ে উঠল। গল্প পড়তে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি সুনীল গঙ্গোপাধ্যায় রচিত কিশোর কল্পবিজ্ঞান কাহিনী লাল জঙ্গল। সুনীল গঙ্গোপাধ্যায় বাংলা সাহিত্যের এক অবিস্মরণীয় নাম। তার জন্ম 1934 সালের 7ই সেপ্টেম্বর অবিভক্ত বাংলার ফরিদপুরে। তিনি লেখালেখি শুরু করেন কবি হিসাবে। কৃত্তিবাস পত্রিকার অন্যতম প্রতিষ্ঠাতা ও সম্পাদক ছিলেন তিনি। সেই সময় প্রথম আলো, পূর্ব পশ্চিম, অরণ্যের দিনরাত্রি তার কালজয়ী রচনা। তার কাকাবাবু ও সন্তু সিরিজ আজও সমান জনপ্রিয়। তার মৃত্যু হয় 23শে অক্টোবর 2012 সালে। লাল জঙ্গল গল্পটি প্রথম প্রকাশিত হয় দেশ পত্রিকায়। গল্পটি আমরা নিয়েছি পত্রভারতী পাবলিশার্স থেকে প্রকাশিত কিশোর কল্পবিজ্ঞান সমগ্র বইটি থেকে। শুরু হচ্ছে লাল জঙ্গল। চান করবার জন্য বাথরুমে ঢুকলেই দীপুর প্রায় 1 ঘন্টা লেগে যায়। মা, বাবা, দিদি ব্যস্ত হয়ে ওঠে। এই সময় সকলেরই স্কুল, কলেজ, অফিস যাওয়ার তাড়া। এখন কি বেশিক্ষণ বাথরুম আটকে রাখলে চলে? দিদি আর মা ঘুরে ফিরে বাথরুমের দরজায় ধাক্কা দেয়। এই দীপু, তোর হলো, এবার বেরো। এতক্ষণ কি করছিস রে? দেরি হয়ে গেল তো। দীপু কোনো উত্তর দেয় না। বাথরুমে ঢুকলেই দীপু নানা রকম স্বপ্ন দেখতে শুরু করে। স্বপ্ন তো যে কোনো জায়গাতেই দেখা যায়, তবু বাথরুমের ছোট্ট ঘরটায় দরজা জানলা বন্ধ করে জেগে জেগে স্বপ্ন দেখার যেন বেশি সুবিধে হয়। মাথার ওপর শাওয়ারটা খুলে দিয়ে সে সামনের সাদা দেওয়ালের দিকে এক দৃষ্টিতে চেয়ে থাকে। তখন দেওয়ালটা হয়ে যায় ছায়াছবির পর্দা। দীপু তার উপরে মনে মনে সিনেমা বানায়। কল্পনায় দীপু সবচেয়ে বেশি ভালোবাসে আকাশে উড়ে বেড়াতে। প্লেনে, হেলিকপ্টারে বা প্যারাশুটে নয়, এমনকি পক্ষীরাজ ঘোড়ায় চেপেও নয়। দীপু নিজেই একটা উড়ন্ত যান তৈরি করে ফেলেছে মনে মনে। কাগজে সেই উড়ন্ত যানটার ছবিও সে এঁকেছে অনেকবার। বড় মামাদের বাড়িতে দীপু একটা পোর্সিলিনের বাথটাব দেখেছিল। পুরনো আমলের জিনিস, বাইরেটা বেশ কারুকার্য করা। দীপুর উড়ন্ত যানের তলাটা ঠিক একটা বাথটবের মতন, আর উপরটা কাঁচ দিয়ে ঢাকা। সেই কাঁচের দেওয়াল প্রায় 2 মানুষ লম্বা। ভেতরে সিঁড়ি আর 2টি জানলাও আছে। দীপু যখনই ইচ্ছে করে তখনই ওই উড়ন্ত যানটা তার কাছে এসে উপস্থিত হয়। তারপর সে ঘুরতে বেরোয়, কোনোদিন এভারেস্টের চূড়োয়, কোনোদিন সমুদ্রের বুকে বা কোনো দ্বীপে। মনে মনে উড়ে বেড়াতে বেড়াতে দীপু বুঝতে পারে যে ভূগোল বইতে বা ম্যাপে কোনো উল্লেখ নেই এমন অনেক জায়গায় এখনো পৃথিবীতে আছে। যেমন এই তো গতকালই দীপু নেপালের ওপর দিয়ে উড়তে উড়তে ধওলাগিরি শৃঙ্গ পেরিয়ে একটা উপত্যকা দেখতে পেল, যেখানে সবকটা গাছের রঙই লাল। এর আগে কেউ তো পুরোপুরি লাল রঙের একটা জঙ্গলের কথা বলেনি। দীপু অনেকক্ষণ ছিল সেই উপত্যকায়। সেই জঙ্গলে দীপু অতিকায় পাখির মতন এক ধরনের রহস্যময় প্রাণীও দেখতে পাচ্ছিল, কিন্তু বেশিক্ষণ দেখা হলো না। তার আগেই দিদি ধাক্কা মেরে দিল বাথরুমের দরজায়। এই কি রে, বেরো। কল্পনার জগতে যে কোনো ম্যাপ থাকে না, সেইটাই যা মুশকিল। তার পরের দিন দীপু আর সেই লাল জঙ্গলটা খুঁজে পায় না। তার রকেট চালিয়ে সে নেপালের পাহাড়ি উপত্যকায় অনেক ঘোরাঘুরি করলো, কিন্তু সেই লাল জঙ্গলের কোনো চিহ্নই নেই। সেটা কোথায় হারিয়ে গেছে? শুধু বাথরুমে কেন, স্কুলের ক্লাসে বসে বসে কিংবা ঘুড়ি ওড়াবার জন্য ছাদে গিয়েও দীপু এমন অনেক কিছু দেখতে পায় যা অন্য কেউ দেখে না। যেমন সে একদিন দেখেছিল তাদের ভূগোলের টিচারের 2টি ডানা বেরিয়েছে। ভূগোলের টিচার জ্যোতিপ্রকাশ বাবু পড়ান বেশ ভালো, কিন্তু মানুষটি কেমন যেন অদ্ভুত। তিনি ক্লাসে পড়ানো ছাড়া আর একটাও অন্য কথা বলেন না, কখনো হাসেন না।
প্রায় জানলা দিয়ে তাকিয়ে থাকেন বাইরের দিকে, যেন তার মন পড়ে আছে অন্য কোথাও। দীপু একদিন দেখল ছুটির পর জ্যোতিপ্রকাশবাবু স্কুলের পিছনের দিকে দোতলার বারান্দায় গিয়ে দাঁড়ালেন। আস্তে আস্তে তার দু হাতের পাশ দিয়ে দুটি ডানা ফুটে বেরোলো। বেশ বড় ডানা, বিষ্ণুর বাহন গরুরের মতন। গরুরের যেমন ডানা আছে, হাতও আছে সেই রকম। ভূগোলের টিচারের সেরকম ডানা দেখে সে আশ্চর্য হয়নি, এরকম তো হতেই পারে। কিন্তু জ্যোতিপ্রকাশবাবু সেই ডানা মেলে উড়বার উদ্যোগ করে একবার পেছন ফিরে দেখালেন। অমনি দীপুর সঙ্গে তার চোখাচোখি হয়ে গেল। তিনি সঙ্গে সঙ্গে গলা খাঁকারি দিয়ে ডানা গুটিয়ে ফেললেন। তারপর সিঁড়ি দিয়ে নেমে গেলেন নিচে। দীপু ঠিক করেছিল ভূগোলের স্যারের সঙ্গে এই ডানার বিষয়ে একদিন আলোচনা করবে। তিনি যদি শিখিয়ে দেন যে কি করে ডানা গজাতে হয় তাহলে বেশ হয়। কিন্তু দীপু সে সুযোগ আর পেল না। কয়েকদিন পর থেকেই জ্যোতিপ্রকাশবাবু স্কুলে আসা একেবারে বন্ধ করে দিলেন। তারপর জানা গেল তিনি নিরুদ্দেশ হয়ে গেছেন। তার বাড়ির লোকেও কেউ বলতে পারল না যে তিনি কোথায় চলে গেছেন বা কোথায় যেতে পারেন। পুলিশে খবর দিয়েও কোনো লাভ হলো না। একমাত্র দীপুই জানে যে ভূগোলের টিচারের কি হয়েছে। জ্যোতিপ্রকাশবাবু মাঝে মাঝেই গোপন ডানা মেলে অনেক দূরে দূরে বেড়াতে যেতেন। একদিন ওই রকম কোথাও গিয়ে ফেরার রাস্তা হারিয়ে ফেলেছেন, কিংবা এবারে যেখানে গেছেন সেই জায়গাটা এতই পছন্দ হয়ে গেছে যে আর ফিরে আসতে মন চাইছে না। এই কথা বললে অবশ্য কেউ বিশ্বাস করবে না। দীপুকে ভাববে পাগল কিংবা গুলবাজ। কিন্তু দীপু যে একদিন নিজের চোখে ভূগোলের টিচারের ডানা বেরোতে দেখেছে। আর একদিন দীপু ছাদে একা বসে আছে। গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। দুটো শালিক কার্নিশে বসে কিচিরমিচির করছে। বিকেল হয়ে আসছে, আকাশের মেঘ রং বদলাচ্ছে। দীপু প্রায় এই সময়টায় আকাশের দিকে চেয়ে থাকে। তার ধারণা হঠাৎ মেঘের আড়ালে কোনো একদিন একটা কিছু দেখা যাবে। সেরকম কিছু দেখতে পেল না অবশ্য, কিন্তু একসময় সে শুনতে পেল একটা শালিক আর একটা শালিককে বলছে, দীপু চমকে তাকালো। শালিকরা ওই কথা বলছে কেন? সে কি বুঝতে পারবে? শালিকদের বুঝি গোপন কথা থাকে? তারপর সে আরো চমকে গেল এই জন্য যে শালিকটা মানুষের ভাষায় কথা বলে উঠল কি করে। সে উঠে দাঁড়াতেই শালিক দুটি তার দিকে তাকিয়ে ঠিক যেন মুচকি হেসে পিরিং করে উড়ে গেল। দীপু খানিকক্ষণ হাঁ করে চেয়ে রইল। শালিকরা মানুষের ভাষা শিখে নিতে পারে? মানুষের কাছাকাছি তো ওরা থাকে, রোজ মানুষের কথা শোনে। কিন্তু কোন জিনিসটা ওরা দীপুর কাছ থেকে গোপন করতে চাইছিল? এই ঘটনাটাও দীপু কাউকে জানাতে পারেনি। যে কেউ শুনলেই বলবে দীপু ভুল শুনেছে। এইসব রহস্যময় ব্যাপারের চেয়েও বাথরুমের দেওয়ালটাকে সিনেমার পর্দার মতন করে নিয়ে দীপু যখন কল্পনার জগতে উড়ে যায় তখন সে অনেক বেশি আনন্দ পায়। তার বাথটাবের মতন আকাশযানটিকে সে একদিন নতুনভাবে সাজায়। কাঁচের গোল ঘরটাতে আগে সিঁড়ি ছাড়া আর কিছুই ছিল না। একদিন সে সিঁড়িটার গায়ে লতানে গাছ জড়িয়ে দিল। লাল গাছ নয় অবশ্য, সবুজ। চার্লি চ্যাপলিনের একটা পোস্টার ছবি দীপুর খুব প্রিয়। একদিন সে ছবিটাকেও রকেটে নিয়ে নিল। দীপুর একটা মুশকিল হয়ে গেল পুজোর ছুটিতে। বাবা সবাইকে নিয়ে বেড়াতে গেলেন মধ্যপ্রদেশে। মা, বাবা, দিদি আর সে। ছোট মামা দণ্ডকারণ্যে চাকরি নিয়েছেন, তিনি নেমন্তন্ন করেছেন। দীপুর অবশ্য ট্রেনে বেড়াতেও খুব ভালো লাগে। সবচেয়ে ভালো লাগে রাত্রির বেলা। অন্ধকারের মধ্যে দিয়ে ছুটে যায় ট্রেন। সামনে কি আছে কেউ জানে না। রাত্রির বেলা চলন্ত ট্রেনে ঘুম আসে না।
দীপু জানলা দিয়ে তাকিয়ে থাকে বাইরে। রায়পুরে নেওয়া হলো একটি জিপ। তারপর অনেক দূরের পথ। যেতে যেতে জঙ্গল, পাহাড়, কত কি পার হয়ে যেতে লাগলো। প্রায় গোটা একবেলা পার করে ওরা পৌঁছলো জগদ্দলপুরে। সেখানে ছোট মামা অপেক্ষা করছিলেন। এককালে বাস্তার নামে একটি স্বাধীন রাজ্য ছিল। এই জগদ্দলপুর ছিল তার রাজধানী। এখন তো আর রাজাদের রাজত্ব নেই, আর বাস্তার এখন মধ্যপ্রদেশের একটি জেলা। জগদ্দলপুরকে দেখেও আগেকার রাজধানীর কিছুই চেনা যায় না, শুধু পুরনো দু একটা বাড়ি চোখে পড়ে। শহরটা দেখে বাবার পছন্দ হলো না। তিনি ছোট মামাকে বললেন, এ কোথায় নিয়ে এলে? এই যে শুনেছিলাম তুমি মধ্যপ্রদেশের জঙ্গলে থাকো। ছোট মামা হেসে বললেন, জঙ্গলে থাকলে ইলেকট্রিক ইঞ্জিনিয়ারের চাকরি করা যায়? ঠিক আছে, চিন্তা করবেন না জামাইবাবু, আপনাদের জন্য আমি জঙ্গলে থাকারই ব্যবস্থা করে রেখেছি। জগদ্দলপুরে দুদিন থেকে ওরা চলে এলো সেখান থেকে 22 মাইল দূরে গভীর জঙ্গলের মধ্যে এক বাংলোতে। বাংলোটি বেশ সুন্দর। সামনে বাগান, পিছন দিকে পাহাড়। জায়গাটা সকলেরই বেশ পছন্দ হলো, কিন্তু অসুবিধে হলো শুধু দীপুর। এই বাংলোর সবই ভালো, শুধু বাথরুমটা অন্ধকার। আগেকার দিনের তৈরি বাড়ি। বাথরুমটাও শোয়ার ঘরের মতন বড়, কিন্তু তাতে জানালা নেই। ওপরের দিকে আছে স্কাইলাইটের কাজ, কিন্তু কদিন ধরেই আকাশ মেঘলা বলে আলো আসে না। এ বাংলোতে ইলেকট্রিসিটিও নেই যে লাইট জ্বালা যাবে। স্নান করতে গিয়ে দীপু বাথরুমের দেয়ালের দিকে চেয়ে দাঁড়িয়ে থাকে, কিন্তু দেওয়ালটা ভালো দেখা যায় না বলে সেটা সিনেমার পর্দা হয়ে ওঠে না। স্নানের আগে কিছুক্ষণ বাথটাবের মতন আকাশযানে শূন্যে উড়ে আসা দীপুর অভ্যাস। এখন আর সেটি হচ্ছে না। দীপু কিছুতেই তার আকাশযানকে দেখতে পাচ্ছে না, এমনকি চোখ বুঝলেও সে দেখতে পায় না। এর জন্য দীপুর যে কি কষ্ট তা অন্য কেউ বুঝবে না। একদিন গেল, দুদিন গেল, তৃতীয় দিন তো সারাদিনই টিপির টিপির বৃষ্টি। দীপুর মেজাজ খুব খারাপ হয়ে গেছে। অন্য কারুর সঙ্গে তার কথা বলতে ইচ্ছেই করে না। বৃষ্টির দিনে দিদি স্নান করে না, বাবাও বাদ দিয়ে দেন। সুতরাং বাথরুম বেশিক্ষণ আটকে রাখলে কোনো অসুবিধা নেই। কিন্তু স্নান করতে এসে দীপুর কান্না পেয়ে গেল। বাথরুমের দরজাটা বন্ধ করলে এমন অন্ধকার হয়ে গেল যে দীপু প্রায় নিজেকেই দেখতে পায় না। দেয়াল দেখবে কি? আজও সে উঠতে পারবে না। কলকাতা ছেড়ে বাইরে এসে আকাশযানটা কি আর দীপুর দখলে থাকবে না? দীপু সেই অন্ধকারের আবঝা দেওয়ালের সামনেই দাঁড়িয়ে রইল। তারপর খুব মন দিয়ে আকাশযানটার কথা কল্পনা করতে লাগলো। ওকে আসতেই হবে এখানে, কিন্তু কিছুতেই আসছে না। দীপু দেওয়ালে কোনো ছবিও দেখতে পাচ্ছে না। বাথরুমের দরজাটা খুলে দিল, তাতে একটু আলো হলো। দীপু আবার তীব্র মনোযোগ দিয়ে তার বাথটাব আকাশযানটার কথা চিন্তা করতে লাগলো বেশ খানিকক্ষণ ধরে। তাতেও সে ব্যর্থ হলো। নোনা ধরা দেয়ালটিতে শুধু ফাটা ফাটা দাগ, তাতে কোনো ছবিই ফোটে না। সেদিন দুপুর 3টের সময় খেয়ে দিয়ে সবাই একটু যখন শুয়েছে, দীপু একাই বেরিয়ে পড়ল। বৃষ্টি তখনও পড়ছে, যদিও সেখানে দীপুর কোনো ভূক্ষেপ নেই। কেউ যেন তাকে ডাকছে, যেতেই হবে। বাংলোটার সামনে রাস্তা পেরুলেই জঙ্গল। প্রথমে পাতলা পাতলা, তারপর গভীর। দীপু ঢুকে পড়ল সেই জঙ্গলের মধ্যে। দূরে কোথাও দরদর করে জলের শব্দ হচ্ছে। ওখানে একটা ছোট্ট ঝর্ণা আছে, সেখানেই যেন যেতে হবে দীপুকে। ঝর্ণার কাছে জঙ্গলটা একটু ফাঁকা। দীপু দূর থেকে দেখলো ঝর্ণার পাশে তার বয়সী একটি ছেলে দাঁড়িয়ে আছে। দীপুর সঙ্গে চোখাচোখি হতেই ছেলেটি হাতছানি দিয়ে তাকে ডাকলো। আরো কাছে গিয়ে দীপু দারুণ অবাক হয়ে বলে উঠল, এ কি? ছেলেটি শুধু যে দীপুর সমবয়সী তাই নয়, তাকে অবিকল দীপুর মতনই দেখতে। মাথার চুল থেকে পায়ের আঙুল পর্যন্ত পুরোপুরি মিল আছে। ছেলেটি একটু হেসে বলল,
কেমন আছো দীপু? তুমি তুমি মানে তুমি কে? আমি কি স্বপ্ন দেখছি? মোটেই স্বপ্ন দেখছো না। একবার গায়ে চিমটি কেটে দেখো। তার মানে? তুমি প্রতিভাস গ্রহের নাম শোনোনি? তোমরা পৃথিবীর মানুষরা অনেক পিছিয়ে আছো। দীপু তবু কিছুই বুঝতে পারছে না। সে অনেক অদ্ভুত অলৌকিক দৃশ্য দেখে, কিন্তু এটা সে কিছুতেই মেনে নিতে পারছে না। ছেলেটি কি অন্য গ্রহ থেকে এসেছে? তা আসতে পারে, তাতে এত আশ্চর্য হওয়ার কিছু নেই। মানুষ চাঁদে পৌঁছে গেছে, কিছুদিন পরে অন্য গ্রহতেও যাবে। অন্যান্য গ্রহর মানুষ বা অন্য কোনো প্রাণী থাকলে তারাও পৃথিবীতে আসতে পারে, কিন্তু এর চেহারা আমার মতন হবে কি করে? এমনকি পোশাক পর্যন্ত একরকম। ছেলেটি যেন দীপুর মনের কথা বুঝতে পারল। সে হেসে বলল, শুধু চেহারা আর পোশাক এক নয়, আমার নামও দীপু। তাহলে এটা নির্ঘাত স্বপ্ন। মোটেও স্বপ্ন দেখছো না। তোমাদের পৃথিবীতে যা যা আছে আমাদের প্রতিভাস গ্রহে অবিকল সেই সবই আছে। আমাদের অবশ্য দু চারটে জিনিস আছে যেগুলো তোমরা মাঝে মাঝে কল্পনা করে পুষিয়ে নিচ্ছ। যেমন ছেলেটি হঠাৎ থেমে গিয়ে মুচকি মুচকি হাসতে লাগলো। দীপুর প্রথমে একটু ভয় লাগছিল, এবারে সে এগিয়ে গিয়ে ছেলেটির গায়ে হাত রাখল। হ্যাঁ, রক্ত মাংসেরই মানুষ, স্বপ্ন নয়, ছায়াও নয়। ব্যাপারটা কি হচ্ছে একটু বুঝিয়ে দাও তো। অত বুঝে কি হবে? ধরে নাও না ঠিক তোমার মতন আর একজন কেউ অন্য কোথাও আছে, তোমার বাবার মতন। তোমার মা, দিদি, ছোট মামা সকলেরই মতন একজন আমাদের ওখানে আছে। সত্যি? আমি তো মিথ্যে কথা বলতে এখানে আসিনি, বরং তোমাকে একটু সাহায্য করতে এসেছি। কি সাহায্য? আমার একটা শূন্য যান আছে, সেটা ঠিক বাথটাবের মতন দেখতে। ওপরে কাঁচের গোল ঘর আর ভেতরে হ্যাঁ, কি বলছো তুমি? আমার ওই শূন্য যানটিকে তুমি প্রায়ই কল্পনা করতে। আজ তুমি এমন তীব্রভাবে কল্পনা করছিলে যে আমার যানটা কেঁপে কেঁপে উঠছিল। জানো তো, খুব মন দিয়ে কোনো কিছু চাইলে তো ঠিকই পাওয়া যায়। তোমার জন্য ওটা আমি নিয়ে এসেছি। ওটা মানে? আমার বাথটাব আকাশ যান, দেখবে এসো। দীপুর হাত ধরে অন্য দীপু নিয়ে গেল জঙ্গলের মধ্যে। একটা ফাঁকা জায়গায় পড়ে আছে পোর্সিলিনের বিরাট একটি বাথটব। তার উপরে কাঁচের গোলঘর, ভিতরে কাঠের সিঁড়ি, তাতে লতানে গাছ জড়ানো। কাঁচের দেওয়ালে সাঁটা একটি চার্লি চ্যাপলিনের পোস্টার। অন্য দীপু তার দরজা খুলে দীপুকে বলল, চলো একটু ঘুরে আসা যাক। এখনো বলছো আমি স্বপ্ন দেখছি?
তোমার আকাশ জানে আমার ঘরে চার্লি চ্যাপলিনের ছবি কি করে এলো? তোমার আকাশ জানে আমার ঘরে চার্লি চ্যাপলিনের ছবি কি করে এলো? এটা এমন আর কি শক্ত কাজ, তুমি যে যে জিনিস খুব বেশি চাও কল্পনায়, সেটা আমি তৈরি করে নিই। তোমাকেও সেরকম করতে হয়। যেমন আমি যখন খুব কল্পনা করি যে কোনো পাখি মানুষের ভাষায় কথা বলছে, তখন তুমি সেটা সত্যি সত্যি শুনতে পাও। আমি এখনো বিশ্বাস করতে পারছি না। বিশ্বাসের দরকার নেই। কোথায় ঘুরে আসতে চাও বলো? তুমি আমাকে লাল জঙ্গল দেখাতে পারবে? অন্য দীপু চমকে উঠে বলল, আমার লাল জঙ্গল একবার তো দেখেছিলে, তাতে সব মেটেনি। মোটে একটুখানি দেখেছিলুম। ওই যথেষ্ট না, লাল জঙ্গল থাক, চলো অন্য কোথাও যাই। উত্তর মেরুতে যাবে? সেখানে ভয়ের কি আছে? খুব বড় বড় পাখি দেখেছিলুম। ওগুলো পাখি নয়। লাল জঙ্গলে ভয়ের কিছু নেই, বিপদও নেই, কিন্তু কিছু একটা জাদু আছে, চুম্বকের মতন টেনে রাখে। যদি যেতে হয় আমি ওখানেই যাব। তুমি দেখছি ঠিক আমার এই মতন জেদি, চলো তাহলে, কিন্তু খুব সাবধান। যখন ফিরতে বলবো তখনই ফিরবে। দুজনে ভিতরে ঢুকতেই আকাশযানটা আকাশে উঠে গেল। কোনো ইঞ্জিন নেই, মেশিন ঘরও নেই, ওটা ইচ্ছা শক্তিতে চলে। জঙ্গল, পাহাড়, নদী পেরিয়ে সেটা মুহূর্তে বহু দূরে চলে গেল। বহু উঁচুতে উঠে তারপর আস্তে আস্তে নামতে থাকলো নিচের দিকে। অন্য দীপু বলল, ব্যাস, আর নয়, এবার কে দেখো। দীপু দেখলো নিচের পাহাড়ি উপত্যকা থেকে একটা লাল আভা আসছে, শুধু গাছগুলোকে ভালো দেখা যাচ্ছে না। সে বলল, আর একটু নিচে নামো। না থাক, আর দরকার নেই। গাছগুলোকে যে দেখতেই পাচ্ছি না। বেশি নিচে নামবো না কিন্তু। আর একটু নিচে নামার পর দেখা গেল বড় বড় গাছ, টক টকে আগুনের মতো লাল তাদের পাতাগুলো। মাঝখান দিয়ে একটি নদী বইছে, তার জলের রং সোনালি। সেই নদীর উপর উঠছে কয়েকটি খুব বড় বড় পাখি। দীপু জিজ্ঞেস করলো, ওগুলো কি পাখি? ওটা পাখি নয়, মানুষ। হ্যাঁ, কি বলছো? ঠিকই বলছি, চলো ফিরে যাই। না, আর একটু নিচে নামবো। দুজনের দুরকম কথায় আকাশযানটা মজার ব্যবহার করতে লাগলো। যেই একজন বলে ফিরে যাই, অমনি সেটা উপরে উঠতে শুরু করে। আর যেই অন্যজন বলে নিচে নামবো, অমনি আকাশযানটা আপনি আপনি নেমে যায় আবার। একবার অনেকখানি নিচে নেমে এসে দীপু সেই মানুষ পাখিগুলোর মুখ দেখতে পেল। তার মধ্যে একটি মুখ তার খুব চেনা, তাদের সেই ভূগোল টিচার জ্যোতিপ্রকাশ বাবু। দীপু চেঁচিয়ে উঠল, স্যার! দেখো না, ওদের সঙ্গে কথা বলতে নেই। আমি নিচে নামবো, ওদের সাথে কথা বলবো। না, হ্যাঁ, আমি যাবই। আমি ফিরতে চাই না। তোমাকে লাল জঙ্গলের জাদুতে এনেছে, ফিরে চলো। চুপ করো, তোমার কথা আমি শুনতে চাই না। আকাশযানটা ওদের কথা অনুযায়ী একবার উঠছে, একবার নামছে। একবার খুব নিচে নেমে আসায় দীপু আনন্দে চেঁচিয়ে উঠল। এবার তারা নিশ্চয়ই জিতে গেছে। এবার সে নিশ্চয়ই লাল জঙ্গলের মাটিতে নামতে পারবে। তাহলে তোমার কল্পনা শক্তি নষ্ট হয়ে যাবে, তাই যাও। হ্যাঁ, কি বললে? এখানে কারো স্মৃতি থাকে না। ওই পাখি মানুষগুলো ফেরার রাস্তা ভুলে গেছে, সেই জন্য।
এখানে কেউ কিছু কল্পনা করে না। এখানে বাথরুমের দেওয়াল নেই। তাহলে নিচে নামবো না, আমরা ফিরবো। অন্য দীপু চেঁচিয়ে উঠে বলল, ফিরবো 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 ফিরবো। আকাশযানটা আবার শোঁ শোঁ করে উপরের দিকে উঠে গেল। এতক্ষণ আপনারা শুনছিলেন সুনীল গঙ্গোপাধ্যায় রচিত কিশোর কল্পবিজ্ঞান কাহিনী লাল জঙ্গল। দীপুর চরিত্রে জিসাবুল, দীপুর মায়ের চরিত্রে শ্রীমতী টুসি দাশগুপ্ত, দিদির চরিত্রে নয়নিকা, বাবার চরিত্রে শামীম, মামার চরিত্রে প্রীতম, ভিন গ্রহের দীপু ইমতাজ এবং গল্প পাঠে উৎসব। সূত্রধার ইমতাজ, উৎসব এবং শামীম। অডিও এডিট প্রীতম। পোস্টার ডিজাইন এবং গল্পের প্রযোজনায় শামীম। এই গল্পটি আপনাদের ভালো লেগে থাকলে একটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না কিন্তু। এবং এরকম আরও ভালো ভালো গল্পের নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন। আজ তাহলে চলি, আবার আসছি নতুন গল্প নিয়ে সামনের রবিবার ঠিক রাত 10টায়।